হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মতি ওয়ার্ডস অফ পাঠশালা ওয়ান্স অ্যাগেইন। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আপনাদের কমেন্টস পেয়েছি, আপনাদের জন্য আবার আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে নতুন একটা টপিকস নিয়ে। আমি এ যাবৎ যতগুলো আলোচনা করেছি আশা করি আপনারা সেগুলো প্র্যাকটিসের মধ্যে আছেন, কিছুটা উপকৃত হচ্ছেন নিশ্চয়ই। আশা করব আপনারা এই প্র্যাকটিসটাকে, এই ধারাবাহিকতাটাকে ধরে রাখবেন। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভার্সেস পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আসলে দুইটা সেন্টেন্স, দুইটা টেন্স আমি একসাথে শেখাবো এই কারণে এদের ভিতরে প্রায় অনেক জায়গায় কন্ট্রাডিক্ট লেগে যায় বোঝার ক্ষেত্রে। তো আমি চেষ্টা করব সহজ পদ্ধতিতে, সহজ উপায়ে আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আমরা শেয়ারের মাধ্যমে আমরা আলোচনা করব শেখার জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা আসলে জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কোনো কাজ কিছুক্ষণ পূর্বেই ঘটেছে এবং তার ফলাফল এখনও বিদ্যমান রয়েছে। অর্থাৎ কোনো কাজ কিছুক্ষণ পূর্বেই শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল বা রেজাল্ট এখনও বর্তমান, তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে শেষ হয়ে গেছে, এটা মানে কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে শেষ হয়ে গেছে, তার ফলাফলটা কিন্তু এখনও আমরা দেখতে পাই যে যেরকম অনেক জায়গায় পানি বেজে আছে। তার মানে বৃষ্টি হয়ে গেছে, তার ফলাফলটা এখনও বর্তমানে আছে। সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গ্লাসটা ভেঙে গেছে কিন্তু গ্লাসটা ভেঙে যাওয়ার পরেই তার কিছুটা গ্লাসের টুকরা পড়ে আছে। তো সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ গ্লাসটা ভাঙার কাজ শেষ কিন্তু তার যে রেজাল্ট, তার যে ফলাফল, সে ফলাফলটা কিন্তু এখনও রয়ে গেছে, বর্তমানে রয়ে গেছে গা। তো সো এটা প্রেজেন্ট, আমরা ধরে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অতীতকালে কোনো কাজ শেষ হয়েছে এবং তার ফলাফলও বিদ্যমান নাই, তার ফলাফলও বর্তমানে নাই, তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নেব। যেমন সে গতকাল এখানে এসেছিল, অর্থাৎ আজকে কিন্তু তার বর্তমানে কিন্তু সে নাই, গতকাল এখানে এসেছিল। অর্থাৎ একবারে মেনশন করে দেওয়া হচ্ছে এখানে যে সে গতকাল কোনো কারণে এখানে এসেছিল, বর্তমানে এটার কোনো বিদ্যমান নাই। তো সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা ধরে নিব। ডিয়ার্স, আমরা আসলে সংজ্ঞা ধরে কোনো বাক্য গঠন করা খুব কঠিন এবং এটা ট্র্যাডিশনাল গ্রামার। আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা কোনো ট্র্যাডিশনাল গ্রামার ফলো করব না, আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা আমাদের মতো করে বুঝে নিব। যেমন আমরা যদি কিছু টেকনিক ধরে নেই যে কি থাকলে আমরা এটাকে আইডেন্টিফাই করব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর কি থাকলে আমরা এটাকে ধরে নেব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা শুরুতে ইয়ার আগের ক্লাসেও আমি আলোচনা করেছি, আমরা যখনই কোনো টেন্সকে আইডেন্টিফাই করব, টেন্সটাকে ধরব, তখনই আমরা কোনো বাংলা বাক্যের শেষ শব্দটাকে বেস করব, বাংলা বাক্যের শেষ শব্দটার থেকেই আমি টেন্সকে ফাইন্ড আউট করব। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
বাংলায় চেনার উপায় হচ্ছে যদি কোনো বাংলা বাক্যের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন অর্থাৎ কোরিয়াসি, কোরিয়াসো, কোরিয়াসেন ইত্যাদি থাকে, তাহলে আমরা ধরে নিব, আমরা বুঝে নিব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই টেকনিকটা কোথায় ধরবো আমরা? আমরা সবসময় বাংলা বাক্যের শেষ শব্দটা ফলো করব। বাংলা বাক্যের শেষে যদি ইয়াসি, ইয়াসো, ইয়াসেন অর্থাৎ কোরিয়াসি, কোরিয়াসো, কোরিয়াসো, কোরিয়াসেন ইত্যাদি যদি থাকে, তখনই আমরা ধরে নিব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আর সংজ্ঞার অত কঠিন জিনিস আর চিন্তা করার প্রয়োজন হবে না। কারণ আমরা যখন কোনো বাংলা বাক্যকে ট্রান্সলেশন করব, তখন আসলে ওই সংজ্ঞার কথা চিন্তা করতে করতে আমার সময় চলে যাবে। দেখা গেছে যে একটা বাক্য গঠন করতে প্রায় 10-15 মিনিট লেগে যাবে, ওইটাই এই সংজ্ঞাকে রিসার্চ করতে করতেই। তো আমরা যদি এই ধরনের টেকনিক যদি মনে রাখি, তাহলে আর সংজ্ঞার কাছে যাওয়ার প্রয়োজন হবে না। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও আমরা বাংলা বাক্যের শেষ শব্দ দেখে চিনব। বাংলা বাক্যের শেষ শব্দটা যদি কোনো বাংলা বাক্যে শেষে করেছিলাম, করেছিল, করেছিলেন ইত্যাদি থাকে, তাহলেই বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেই লম্বর কথা যদি মনে থাকে, তাহলে এইগুলো আপনারা ফাইন্ড আউট খুব সহজেই করতে পারবেন। যেহেতু পাস্ট শব্দটা আছে, তাহলে ল ম থাকবে। তাহলে বাংলা বাক্যের শেষে একটা ল ম থাকবে, যেহেতু পাস্ট শব্দটা উচ্চারিত হয়েছে। তা আমি সেটাই লিখছি, যদি কোনো বাংলা বাক্যের শেষে করেছিলাম, করেছিল, করেছিলেন ইত্যাদি থাকে, তাহলেই বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার অডিয়েন্স, আমরা সংজ্ঞা জেনে নিলাম, আমরা বাক্যটাকে ধরার টেকনিকটা জেনে নিলাম। আমরা এখন একটা এক্সাম্পলে আসি। প্রথমে আমরা গঠনে আসি। এই বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও অক্সিলিয়ারি ভার্ব আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সেরও অক্সিলিয়ারি ভার্ব আছে। আমরা জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাজ, হ্যাভ এবং হ্যাজ। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে শুধুমাত্র ডিড, শুধুমাত্র ডিড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব অ্যাফার্মেটিভ থেকে শুরু করে সব ক্ষেত্রেই অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহৃত হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহৃত হয় না, নেগেটিভ থেকে শুরু হয় অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত। আচ্ছা, আমরা গঠনটা জেনে নেই। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এটার গঠন হবে অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V3, V2 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এটা কি? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ।
অ্যাফার্মেটিভ। ডিয়ার্স, তাহলে আমরা গঠনটা জেনে নিলাম। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3 হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল। প্রত্যেকটা ভার্বের 3টা ফর্ম থাকে। এখন আমাদের ভার্বগুলো মুখস্থ করে নিতে হবে। যেমন ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডান মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু ডিড ডান, গো অ্যান্ড গন, খাম খেম খাম ইত্যাদি। এরকম সাবজেক্টের এরকম ভার্বের 3টা ফর্ম থাকে। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজ করব, তাদের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম যেটা ডু ডিড ডান, ডানটা এখানে বসবে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এটা হচ্ছে গঠন। অনুরূপভাবে আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যাব, তখন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড যেটা ডু ডিড, গো ওয়েন্ট, ওয়েন্ট হলো সেকেন্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো ট্রান্সলেশন গঠন করতে যাব, তখন কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পলে আসি। এখন হ্যাভ এবং হ্যাজ কোন সাবজেক্টের পরে হ্যাভ বসবে আর কোন সাবজেক্টের পরে হ্যাজ বসবে আমরা জেনে নেই। শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে হ্যাজ বসবে। কি বললাম? শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই হ্যাজ বসবে আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বসবে। তাহলে আর পরে কি বসবে? অবশ্যই হ্যাভ, কারণ আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। উইয়ের পরেও হ্যাভ বসবে। হির পরে হ্যাজ বসবে, কারণ হিটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শির পরেও হ্যাজ বসবে। দের পরে হ্যাভ বসবে। কেন? কারণ হচ্ছে দে থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, যার কারণে দে পরেও হ্যাভ বসবে। তাহলে আমরা কি জানলাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথেই হ্যাজ বসবে আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বসবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন ডিড আসবে, ডিডটা সবার ক্ষেত্রেই বসবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সকল সাবজেক্টের পরেই অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসবে। আমরা একটা এক্সাম্পলে আসি। যেমন সে গ্লাসটি ভাঙ্গিয়াছে। সে গ্লাসটি ভাঙ্গিয়াছে। এটারই পাস্ট ইনডিফিনিট টেন্স কি হবে? সে গ্লাসটি ভেঙ্গেছিল। সে গ্লাসটি ভেঙ্গেছিল। আচ্ছা, তাহলে এটা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? আমরা একটা সূত্র বলে দিয়েছিলাম। বাংলা বাক্যের শেষ শব্দটা সবসময় আমরা চিন্তা করব। তাহলে বাংলা বাক্যের শেষ শব্দ কি আছে? ইয়াসে শব্দটা আছে। তাহলে ইয়াসে থাকলে আমরা ইয়াসি, ইয়াসো, ইয়াসেন
অর্থাৎ করিয়াছি, করিয়াছো, করিয়াছেন ইত্যাদি যদি থাকে তাহলেই বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি সংজ্ঞার দিকে চিন্তা করেন তবু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা সহজ। আর পাস্ট ইনডিফিনিট টেন্স ধরার উপায়টা কি বলেছিলাম? যদি কোনো বাংলা বাক্যের শেষে করেছিলাম, করেছিল, করেছিলেন, ভেঙেছিল, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটার ইংলিশটা কি হবে? এখানে সাবজেক্টকে হি, হি ইংরেজি কি? সে ইংরেজি কি? হি অবলিক শি, হিও হয়, শিও হয়। পুংলিঙ্গ হলে হি হবে, স্ত্রীলিঙ্গ হলে শি হবে। আচ্ছা, সাবজেক্ট গেল। সাবজেক্টের পরে কি আছে? অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ। তাহলে হির পরে কোনটা বসবে? হ্যাভ বসবে না হ্যাজ বসবে? অবশ্যই হ্যাজ বসবে, কারণ হিটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাজ, নিঃসন্দেহে হ্যাজ, হি হ্যাজ। তারপরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম। ভাঙ্গা ইংরেজি কি? ভাঙ্গা ইংরেজি হচ্ছে ব্রেক। ব্রেক মানে ভাঙ্গা। ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আচ্ছা, তাহলে সাবজেক্ট বসলো, অক্সিলারি ভার্ব বসছে, এবার হচ্ছে কি আসবে? ভার্ব। ভার্ব কি? এখানে সবসময় বাংলা বাক্যের শেষ শব্দটাই হচ্ছে ভার্ব। তাহলে এই বাক্যের শেষ শব্দটা হচ্ছে ভাঙ্গা। তাহলে ভাঙ্গার ইংরেজি কি? ব্রেক। ব্রেকের পাস্ট পার্টিসিপল কি হবে? ব্রোকেন। ব্রোকেন, BROKEN, ব্রোকেন। এবার কি? তাহলে এইটা গেল ভার্ব, সাবজেক্ট গেল, অক্সিলারি ভার্ব গেল, তারপর মেইন ভার্ব গেল। এবার কি বাকি আছে? গ্লাসটি। তার মানে অবজেক্টটা বাকি আছে। কি ভাঙছে? গ্লাসটি ভাঙছে। তাহলে গ্লাসটি ইংলিশ কি? যেহেতু টি লাগানো আছে, নির্দিষ্ট করে বলেছে, তাহলে দ্য গ্লাস, দ্য গ্লাস। তাহলে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙিয়েছে। শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙিয়েছে। আসা যাক পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা আমাদের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই বাক্যের সাবজেক্টকে সে, সে ইংরেজি কি? হি অর শি। আচ্ছা, তারপরে ভার্বকে, ভার্বটা বলেছিলাম সবসময় বাংলা বাক্যের শেষ শব্দটাই হচ্ছে ভার্ব। ভাঙ্গা, ভাঙ্গা ইংরেজি হচ্ছে ব্রেক। ব্রেকের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম। তাহলে সেকেন্ড পাস্ট, ব্রেকের পাস্ট ফর্ম হবে ব্রেক, ব্রোক। তাহলে কি হবে? ব্রোক, BROKE, ব্রোক। বাকি রইল কি? গ্লাসটি, ব্রোক দ্য গ্লাস, ব্রোক দ্য গ্লাস। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এই পর্যন্ত আশা করি বুঝেছি এবং কোনো কন্ট্রাডিকশন নাই, কারণ আমরা সংজ্ঞার সাথে সাথে টেকনিকটাও ধরে ফেলেছি যে কোন কোন চিহ্নগুলো বা কোন শব্দগুলো থাকলে, কোন ইঙ্গিতগুলো থাকলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমরা যদি আসি, তুমি তার সাথে, আচ্ছা আরেকটা বাক্য সিমিলার করি। তুমি তাহার সাথে কথা বলিয়াছ।
তুমি তাহার সাথে কথা বলিয়াছ। আর পাস্ট টেন্সে এটা কি হবে? তুমি তাহার সাথে কথা বলেছিলে। তুমি তাহার সাথে কথা বলেছিলে। তাহলে এটার ইংলিশটা কি হবে? আমরা গঠনে যাই। প্রথমে আছে সাবজেক্ট, তাহলে এই বাক্যের সাবজেক্টকে তুমি। তুমি ইংলিশটা কি? ইউ। তাহলে ইউ এর পরে অক্সিলারি ভার্ব কোনটা হবে? হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা হবে? অবশ্যই হ্যাভ হবে, কারণ আমরা আগেই বলেছি হ্যাজটা শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসবে। এই আগের বাক্যের সাবজেক্টটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাজ বসছে। আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে তুমি, সেকেন্ড পারসন। তার মানে এটার পরে হ্যাভ বসবে। ইউ হ্যাভ অক্সিলারি ভার্ব গেল। তারপরে আসবে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বকে এখানে বাংলা বাক্যের শেষ শব্দটাই হচ্ছে ভার্ব। এখানে ভার্ব হচ্ছে কথা বলা। কথা বলা ইংলিশ হচ্ছে টক অথবা স্পিক অথবা টক। টক দিয়ে এখানে লিখি, একটা কারণ আছে। টকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টকড। ইডি লাগালেই পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। TALKED, টকড। টু হিম, টক টু হিম। তুমি তাহার সাথে কথা বলেছিলে। তুমি ইংরেজি ইউ, অক্সিলারি ভার্ব হ্যাভ, কথা বলা মানে ভার্বের পাস্ট পার্টিসিপল টকড, তাহার সাথে টু হিম। প্রশ্ন হচ্ছে এখানে তার সাথে ইংরেজি হলো উইথ, বাট উইথ বসলো না কেন? যদি আমি স্পিক দিতাম তাহলে বাক্যটা এরকম হতো, ইউ হ্যাভ স্পোকেন উইথ হিম। তুমি তার সাথে কথা বলিয়াছ। মনে রাখতে হবে টকের পরে উইথ বসে না, টকের পরে টু বসে, টকের পরে কি বসে না? উইথ বসে না। যার কারণে আমি টক দিয়ে এই সেন্টেন্সটা তৈরি করেছি। তাহলে কি আমরা একটা জিনিসও জেনে নিলাম, আমরা এটা মুখস্থ রাখবো। টকের পরে প্রিপোজিশন টু উইথ বসে না, টকের পরে সবসময় টু বসে। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি আমরা এটা গঠন করি, তাহলে তুমি ইংলিশ ইউ, কথা বলা টকড, এটা পাস্ট ফর্ম টকড, TALKED, টকড। টক টু হিম, টক টু হিম, তুমি তার সাথে কথা বলেছিলে। যদি স্পিক দিতাম তাহলে ইউ স্পোক উইথ হিম। স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, স্পিক স্পোক স্পোকেন, টক টক টকড, টক টক টকড। ডিয়ার ভিউয়ার্স, আমরা এবার তাহলে নেগেটিভে আসি। যদি এই বাক্যকে আমরা নেগেটিভ করতে যাই, তাহলে কি হবে? তাহলে তার গঠনটা কি হবে? গঠনটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সাথে নট। যেমন এইখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, তার সাথে একটা নট বসিয়ে দিলেই হয়ে যাবে নট। আর এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডিড নট, অক্সিলারি ভার্ব হচ্ছে এই ডিড শুরু হলো, ডিড নট প্লাস ভার্বের যখনই আমরা পাস্ট এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে
শুধুমাত্র অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা যখন এটাকে নেগেটিভ করতে যাব তখন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ভালো করে খেয়াল রাখতে হবে, যখনই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র অ্যাফার্মেটিভ যখন করব তখন ভার্বের পাস্ট ফর্ম হবে, আর সকল ক্ষেত্রেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা এই বাক্যটা চলে আসি। তাহলে এই বাক্যটা কি হবে? বাংলাটা কি হবে? সে গ্লাসটি ভাঙ্গে নাই। সে গ্লাসটি ভাঙ্গে নাই। সে গ্লাসটি ভাঙ্গে নাই। সে গ্লাসটি ভাঙ্গে নাই। আর এটাও কিন্তু বলা যায় যে সে গ্লাসটি ভাঙ্গে নাই, অথবা বলা যায় সে গ্লাসটি ভেঙেছিল না। এটাকেও যদি নেগেটিভ করতে যাই আমরা সাধারণত ওই একই ফর্ম ব্যবহার করি, সে গ্লাসটি ভাঙ্গে নাই। আচ্ছা, আমরা আসি। তাহলে এটার গঠনটা কি হবে? এইটার তাহলে প্রথমে কি হবে? সাবজেক্টের এখানে আছে সে হলো হির পরে হ্যাজ, তারপর একটা নট বসবে, হ্যাজ নট। হ্যাজকে যদি আমি সংক্ষেপে লিখি হ্যাজেন্ট, হি হ্যাজেন্ট। ভাঙ্গা, তারপর হচ্ছে ভার্ব। ভাঙ্গা ইংলিশ হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন। হি হ্যাজেন্ট ব্রোকেন দ্য গ্লাস। সে গ্লাসটি ভাঙ্গে নাই। she hasn't broken the glass. সে গ্লাসটি ভাঙ্গে নাই। she hasn't broken the glass. আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে? he didn't অর্থাৎ did not, she didn't। তারপরে কি হবে? ভাঙ্গা, ভার্বের কি হবে এখন? অবশ্যই প্রেজেন্ট ফর্ম। হি ডিডেন্ট ব্রেক, BREAK, হি ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। হি ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। হি ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। সে গ্লাসটি ভেঙেছিল না অথবা ভাঙ্গে নাই। সে গ্লাসটি ভেঙেছিল না অথবা ভাঙ্গে নাই। আমরা যদি এটাকে ইন্টাররোগেটিভে যাই, তাহলে কি হবে? গঠনটা কি হবে? গঠনটা হবে হচ্ছে মনে রাখতে হবে, যখনই আমি ইন্টাররোগেটিভ শব্দটা বলবো তখনই অক্সিলারি ভার্ব, ওই বাক্যের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। ওই বাক্যের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। যখনই আমি কি করব? কোনো বাক্যের ইন্টাররোগেটিভ করতে যাব তখনই ওই বাক্যের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। যেমন তাহলে বাংলা বাক্যটা কি হবে? তুমি কি, যদি তুমি কি তাহাকে দেখিয়াছো? তুমি কি তাহাকে দেখিয়াছো? তুমি কি তাহাকে। আমরা যদি কোনো বাক্যকে ইন্টাররোগেটিভ করতে যাই তাহলে মনে রাখতে হবে যে ওই বাক্যের
যে অক্সিলারি ভার্বটা হবে সাবজেক্টের আগে। যেমন তুমি কি তাহাকে দেখিয়াছ, আর যদি এটা আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে যাই, তুমি কি তাহাকে দেখেছিলে, তুমি কি তাহাকে দেখেছিলে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটায় আসি, তুমি কি তাহাকে দেখিয়াছ। তাহলে এটাকে প্রশ্ন করা হয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বকে হ্যাভ হ্যাজ। তাহলে সাবজেক্ট অনুযায়ী তো অক্সিলারি ভার্বটা বসবে। তাহলে এখানে সাবজেক্ট হলো তুমি, মানে সেকেন্ড পারসন। তাহলে এর সাথে অক্সিলারি ভার্ব কে বসবে? হ্যাভ। হ্যাভ ইউ। তারপরে কি আসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দটাই হচ্ছে ভার্ব। ভার্বকে এখানে দেখা ইংরেজি কি? সি। সির পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সিন। সিন। হ্যাভ ইউ সিন। আচ্ছা, তারপরে গেল অবজেক্ট কি আছে এখানে? তাহাকে। হ্যাভ ইউ সিন হিম। তুমি কি তাহাকে দেখিয়াছো। এইটাকে যদি আমি পাস্ট ফর্মে যাই, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তুমি কি তাহাকে দেখেছিলে, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেই আমি কি বলছি? ওই বাক্যের যে অক্সিলারি ভার্ব সে আগে আসবে। তাহলে অক্সিলারি ভার্বটা কি আছে এখানে? ডিড। তাহলে ডিড ইউ, তখন কি হবে? ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। ডিড ইউ সি হিম, তুমি কি তাহাকে দেখেছিলে। এটাকে যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাই, তাহলে কি হবে? তুমি কি তাহাকে দেখো নাই, তাহলে বাক্যটা কি হবে? Haven't you seen him? তুমি কি তাহাকে দেখো নাই। আর এই বাক্যের নেগেটিভটা কি হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ। Didn't you, অক্সিলারি ভার্বের সাথেই not। Didn't you see him? তুমি কি তাহাকে দেখেছিলে না, অথবা তুমি কি তাহাকে দেখো নাই। বাংলা বাক্যটা একই বোঝায়, একই উচ্চারণ আসে। অনুরূপভাবে ডিয়ার ভিউয়ার্স, যদি আমরা বুঝে থাকি, তাহলে এরকম আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। আমরা এবার যদি WS কোশ্চেন দিয়ে যদি তৈরি করি, তুমি কেন সেখানে গিয়েছিলে, অথবা তুমি কেন তার সাথে দেখা করলে, আমরা এভাবে অনেক বাক্য তৈরি করতে পারবো। যদি বলি তুমি কেন সেখানে গিয়েছো, তুমি কেন সেখানে গিয়েছো, তুমি কেন সেখানে গিয়েছো, তুমি কেন সেখানে গিয়েছো। আর এটা হবে তুমি কেন সেখানে গিয়েছিলে, তুমি কেন সেখানে গিয়েছিলে, তুমি কেন সেখানে গিয়েছিলে। আচ্ছা, তাহলে তুমি কেন সেখানে গিয়েছো, এটা ইন্টারোগেটিভ এবং WS কোশ্চেন, কারণ কেন দিয়ে প্রশ্ন করা হয়েছে। তুমি কেন সেখানে গিয়েছো, আমরা বলে থাকি অনেক সময় তুমি কেন সেখানে গিয়েছো। তাহলে কি হবে? WS কোশ্চেনের ক্ষেত্রে সর্বপ্রথম WS কোশ্চেন আসবে, সবার আগে WS কোশ্চেন। তাহলে কেন ইংলিশ কি? ওয়াই।
তাহলে তারপরে আসবে হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, এখানে সাবজেক্টকে তুমি, তাহলে অক্সিলারি ভার্ব হবে কি হ্যাভ। ওয়াই হ্যাভ, ভার্ব সাবজেক্ট হচ্ছে ইউ, হোয়াই হ্যাভ ইউ। ভার্ব হচ্ছে গো, গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। হোয়াই হ্যাভ ইউ গন দেয়ার, হোয়াই হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছো। আর এটার ক্ষেত্রে আসবে হোয়াই, হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গন দেয়ার, হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছো, তাহলে এটা কি হবে হাউ হ্যাভ ইউ গন দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি আজকের আলোচনা যদি বুঝে থাকি তাহলে এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো, এবং এই টেকনিকগুলো যদি আমরা আমাদের মাথার মেমোরিতে রাখতে পারি, আর যদি বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমরা এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। এবং প্র্যাকটিসের যেটা অ্যাডভান্টেজ হবে সেটা হচ্ছে যে আমাদের মুখের যে জড়তাটা, সেই জড়তাটা কেটে যাবে, আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো। আমি এর আগে ক্লাসেও বলেছিলাম যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, স্পেশালি 6টা সাবজেক্ট দিয়ে আর অক্সিলারি ভার্ব দিয়ে ছোট ছোট বাক্য গঠন করতে হবে, এবং প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। প্রথমে অ্যাফার্মেটিভ, তারপর নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, তারপর WS কোশ্চেন। এভাবে করলে মুখের জড়তা দূর হবে, আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো ইনশাল্লাহ। আমার আলোচনা যদি ভালো থাকে, ভালো লাগে, যদি বুঝে থাকেন তাহলে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।